নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন ঘোস্ট অফ ওয়্যার মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। 1944 সাল, নাজি অকুপাইড ফ্রান্সের এক জঙ্গলের মধ্যে 5 জন যোদ্ধা রাতের অন্ধকারে অর্ধবৃত্তাকারে শুয়েছিল। এরা সকলেই আমেরিকান সৈন্যদলের পেট্রোলিং গ্রুপের সদস্য ছিল, যারা বর্তমানে ফ্রান্সের এক বৃহৎ প্রাসাদকে রক্ষা করার দায়িত্বভার গ্রহণ করতে চলেছিল। প্রাসাদটি ছিল এক ধনী ফরাসি প্রভুর বানানো। মার্কিন সেনাবাহিনীর 101 এয়ারবোর্ন ডিভিশনের প্যারাটপার্সরা সেই প্রাসাদটা দখল করে রেখেছিল। এই 5 জন যোদ্ধার কাজ ছিল ওদের থেকে দায়িত্বভার গ্রহণ করে প্রাসাদকে রক্ষা করা, যতক্ষণ না তারা পুনরায় ফিরে আসছে। এই গ্রুপকে লিড করার দায়িত্বভারে ছিলেন সার্জেন্ট ক্রিস। তাদের সঙ্গীদের নাম ছিল কার্ক, ইউজিন, ট্যাপার্ড ও বুচি। হঠাৎ ঘুমের মধ্যে ক্রিস কয়েকটা শব্দ শুনতে পায়, যেমন গেট ডাউন, গেট ব্যাক, ম্যাডিক, ম্যাডিক ইত্যাদি। আসলে সে ঘুমের মধ্যে যুদ্ধের কিছু দুঃস্বপ্ন দেখছিল। যখন ক্রিসের ঘুম ভাঙল, তখন সে দেখল গাছের পিছনে একজন অপরিচিত ব্যক্তি 2 ঠোঁটের মাঝে একটা জ্বলন্ত সিগারেট গুজে তারই দিকে চেয়ে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তিটি ক্রিসকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে হাতের বন্দুকটা তুলে ধরেন। তৎক্ষণাৎ ক্রিস ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর কোনো গুলি ছোড়ার শব্দ শুনতে না পেয়ে ক্রিস পুনরায় চোখ খোলে, আর সে সেই গাছের পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে না। পরদিন ভোরে তারা সকলে বেরিয়ে পড়ে প্রাসাদের উদ্দেশ্যে। কিছু দূর এগোনোর পর তারা একটা জিপের শব্দ শুনতে পেয়ে সতর্ক হয়ে যায়। পর মুহূর্তেই শত্রুদের একটা জিপ ছুটে এসে ল্যান্ডমাইনের সঙ্গে ধাক্কা খায়, যেটা এরাই পথের মাঝে সেট করে রেখেছিল। সঙ্গে সঙ্গে জিপটা ব্লাস্ট হয়ে যায়। লিডার ছাড়া বাকি সবাই মারা গেলেও যদি কেউ বেঁচেও থাকে তাদেরকে তারা গুলি করে হত্যা করে। আর ট্যাপার তাদেরই মধ্যে এক মৃত সৈনিকের মুখ থেকে সোনার দাঁত বের করে নেয়। এরপর ক্রিস শত্রুদের কাছ থেকে একটা ম্যাপ খুঁজে পেয়ে তাদের মিশন সম্পর্কে জানার চেষ্টা করতে লাগে। অপরদিকে বুচির বক্সিংয়ের শখ থাকায় সে শত্রুদের লিডারের সঙ্গে বক্সিং করতে শুরু করে, কিন্তু শত্রুদের লিডারের কাছে বুচি হেরে যাচ্ছে দেখে ক্রিস আর সময় নষ্ট না করে লিডারকে গুলি করে হত্যা করে। যাওয়ার সময় ট্যাপার লিডারের পরনের কোটটা সঙ্গে নিয়ে নেয়। এরপর তারা যখন আবার এগোতে শুরু করে, তখন তারা দেখে যুদ্ধে বেঁচে যাওয়া বেশ কিছু সাধারণ মানুষ এগিয়ে আসছে। ট্যাপার তাদেরই মধ্যে একজন মহিলা ও তার সন্তানকে ঠান্ডায় কাঁপতে দেখে লিডারের পরনের কোটটা ও সোনার দাঁতগুলো দিয়ে দেয়, যাতে তারা সেগুলো বিক্রি করে নিজেদের চালাতে পারে। হাঁটতে হাঁটতে পরের দিন তারা সেই প্রাসাদের সামনে গিয়ে পৌঁছায়, যেখানে একজন প্যারাটপার্স প্রাসাদের ভিতরে না শুয়ে নিজের গাড়ির মধ্যেই শুয়েছিল। আর যখনই সে ক্রিসদের গ্রুপকে দেখে, তখনই সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর বলে, ভালো হয়েছে তোমরা সকাল সকাল এসেছো, আমরা এখন এখান থেকে দ্রুত ফিরে যেতে পারবো। সেই কথা শুনে ক্রিসের অদ্ভুত লাগে। তারা ভিতরে যেতেই দেখে প্যারাটপার্সের বাকি সদস্যগণ তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে তারা সেখান থেকে অবিলম্বে পালিয়ে যেতে চাইছে। এই ব্যাপারে ক্রিস অবাক হয়ে গিয়ে বলে, তোমাদের এখান থেকে চলে যাওয়ার এত তাড়া কেন? যুদ্ধের সময় জঙ্গলে থাকার চেয়ে এটাই তো সবচেয়ে নিরাপদ জায়গা। তখন প্যারাটপার্সের লিড সার্জেন্ট বলে, এখানে এমন কিছু আছে যার কারণে আমরা এই জায়গা ছাড়তে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, তোমাদেরকেও একসময় এই জায়গা ছাড়তে বাধ্য করবে। যাওয়ার সময় কার্কের কথায় প্যারাটপার্সের একজন সদস্য তাদের রেডিওটা সেখানে রেখে যায়। এরপর সকলে মিলে রান্নাঘরে খাবার তৈরি করতে শুরু করে, আর তারা সেই বড় প্রাসাদটা ঘুরে দেখতে লাগে। ইউজিন ঘুরতে ঘুরতে একটা পিয়ানো দেখতে পেয়ে সেটা বাজাতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে পিয়ানোর শব্দ প্রাসাদের চারিধারে ছড়িয়ে পড়ে। অপরদিকে কার্ক একটা বন্ধ ঘরে প্রবেশ করে, যে ঘরটা নানান ধরনের পুতুল দিয়ে সাজানো ছিল। দেখে মনে হয় সেটা কোনো বাচ্চার ঘর। ওদিকে ট্যাপার বেসমেন্টে যায়, যেখানে সে একটা বন্ধ বক্স খুঁজে পায়, যার এক পাশে একটা ফটো ফ্রেমে বাড়ির মালিকের ছবি ছিল। ছবির দিকে চোখ পড়তেই হঠাৎ তার পিছনে
কোনো একটা জিনিস মেঝেতে পড়ে যায়। সেদিকে ঘুরে তাকাতেই সে সেখানে কাউকে দেখতে পায় না। অন্যদিকে ক্রিস স্টাডি রুমে ঘুরতে গিয়ে মেঝেতে পাতা কার্পেটের উপর একটা বার্নিং স্পট খুঁজে পায়। দেখে বোঝা যায় সেখানে কিছু পোড়ানো হয়েছে। অপরদিকে বুচি সিগারেট ধরাতে গিয়ে শুনতে পায় বাথরুমের মধ্যে থেকে অনেক ধরনের অদ্ভুত সব শব্দ শুনে সে মনে করে বাথরুমে কেউ আছে। বাথরুমের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করলে সে বুঝতে পারে বাথরুমের দরজা ভিতর থেকে লক আছে। অনেক চেষ্টা সত্ত্বেও যখন বাথরুমের দরজা খোলে না, তখন সে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই বাথরুমের দরজা হঠাৎ করে নিজে নিজেই খুলে যায় আর দেখা যায় বাথরুমের ভিতরে কেউ নেই। রাত হলে যখন তারা একসাথে ডিনার করতে বসে, তখন হঠাৎ করে আবার শোনা যায় অদ্ভুত কিছু শব্দের উৎস লক্ষ্য করে তারা নিজেদের বন্দুক নিয়ে সেদিকে এগিয়ে যায়। সিঁড়ি ভেঙে দোতলায় এসে পড়লে শব্দের উৎস বদলে যায়। ক্রমাগত শব্দের উৎস বদলে একসময় তারা একটা ঘরে গিয়ে পৌঁছায়, যে ঘরে সমস্ত জিনিসপত্র সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। এদিক ওদিকে খুঁজতে খুঁজতে ক্রিস আর ক্লার্ক ডাইনিং রুমের বন্ধ দরজাটা দেখতে পায়। দরজা খুলতে উদ্যত হলেই তাদেরকে চমকে দিয়ে সেই ডাইনিং রুমের বন্ধ দরজা নিজে নিজে খুলে যায়। পর্দা সরিয়ে ভিতরে ঢুকলে তারা দেখতে পায় ঘরের জানালার পর্দার ওপাশে একটা ঝুলন্ত লাশের প্রতিচ্ছবিকে। পর মুহূর্তেই এক দমকা বাতাসে জানালার পর্দা সরে যায়। তখন সেখানে আর সেই লাশটাকে দেখা যায় না। তারা বুঝতে পারে না কি হচ্ছে এসব। এরপর রাতে সকলে একসাথে বসে একে অপরকে ভূতের গল্প শোনাতে থাকে। অন্যদিকে ট্যাপার্ড স্নাইপারের সাহায্যে প্রাসাদের বাইরে নজরদারির কাজ চালিয়ে যাচ্ছিল, যাতে নাজি সৈনিকরা আক্রমণ করতে না পারে। গল্প চলাকালীন সময় ইউজিন বলে সে বেসমেন্ট থেকে 18 বছরের একটি মেয়ের ডায়েরি খুঁজে পেয়েছে, যে এই বাড়িতে একসময় থাকতো। ঠিক সেই সময় ফায়ার প্লেস থেকে একটা শব্দ শোনা যায়। ক্রিস সেই শব্দ শুনে বলে এটা অনেকটা মোর্স কোডের মতন। মোর্স কোড মানে হলো এমন কিছু শব্দ যা প্যাটার্নের দ্বারা বোঝানো হয়। ইউজিন সেই শব্দের ডিকোড করে লেখে আই হ্যাভ নো লেগস, মানে আমার কোনো পা নেই। সঙ্গে সঙ্গে সেই শব্দ বন্ধ হয়ে যায় আর উপরের দিক থেকে ফায়ার প্লেসে একটা মৃত কাঠবিড়ালি এসে পড়ে। এরপর কার্ক সেই বাচ্চাদের রুমে গিয়ে মেঝেতে শুয়ে পড়ে। ঠিক তখন তাকে চমকে দিয়ে একটা মিউজিক বক্স খুলে গিয়ে নিজে নিজেই বাজতে থাকে। অপরদিকে ইউজিন সেই 18 বছরের মেয়েটির খুঁজে পাওয়া ডায়েরিটা পড়তে বেসমেন্টে যায়, যেখানে বাড়ির মালিকের পরিবারের সদস্যদের একটা গ্রুপ ফটো রাখা ছিল। ডায়েরির পাতা খুলতেই সমস্ত লেখা অদ্ভুতভাবে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় আর মোমবাতির আলো নিভে যায়। তৎক্ষণাৎ ইউজিন একটা গ্যাস লাইটার দিয়ে মোমবাতিটা জ্বেলে দেয়। সেই সঙ্গে মোমবাতির আলোতে দেখা যায় যে ফটোতে বাড়ির মালিকের পরিবারের ছবি ছিল সেটা উধাও হয়ে গেছে। অন্যদিকে তখন ট্যাপার্ড প্রাসাদের উপরে জানালায় বসে বন্দুক হাতে বাইরের দিকটা পাহারা দিচ্ছিল। বাকি সকলে তখন ঘুমাচ্ছিল। ঠিক তখন তার পিঠের পিছন দিয়ে একটা মানুষের ছায়াকে সরে যেতে দেখা যায়। এরপর সে যখন স্নাইপার দিয়ে প্রাসাদের বাইরের দিকে নজর রাখছিল, তখন সে হঠাৎ করে একটা মেয়ের ঝুলন্ত লাশকে দেখতে পায়। পুনরায় দেখবার জন্য সে যখন স্নাইপারটাকে আবার সেই জায়গায় নিয়ে যায়, তখনই সেই লাশটা অদ্ভুতভাবে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটা বুঝে উঠতে না পেরে সে চারিধারে খুঁজতে থাকে। ঠিক তখন হঠাৎ করে তার স্নাইপারের সামনে এসে দাঁড়ায় একটা বিকটদর্শী প্রেত। সেই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে। টর্চ হাতে প্রাসাদের বাইরে এসে খুঁজেও তেমন কিছু দেখতে পায় না। পরদিন ভোর হলে সকলে মিলে বসে ভাবতে থাকে তাদের আগের প্যারাটপার্সরা এত দ্রুত এখান থেকে চলে গেল কেন? এখানে কি এমন কোনো সমস্যা আছে? ঠিক তখন সেখানে ট্যাপার্ড আসে আর বলে প্যারাটপার্সরা ভূতের ভয় পেয়ে এখান থেকে যায়নি, বরং কিছু সময় পর 50 জনেরও বেশি নাজি সৈনিক এই প্রাসাদের উপর আক্রমণ করবে। তাই তাদের এখন উচিত হবে এখান থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে থাকা, যাতে নাজি সৈনিকরা আসলে তাদেরকে দেখতে না পেয়ে ফিরে যায়। এর উত্তরে ক্রিস বলে এই প্রাসাদকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করাই তার একমাত্র দায়িত্ব। যদি সে এই কাজ না করে তাহলে তাকে কোর্ট মার্শাল করে দেওয়া হবে, মানে অর্ডার্স ফলো না করার জন্য চাকরি হারাতে হবে, এমনকি এই অপরাধের কঠোর শাস্তিও হতে পারে। তাই সে সকলকে সজাগ থাকতে বলে। ইউজিন ও ট্যাপার্ড উপরের একটা ফ্লোরে যায়, যেখানে তারা একটা কার্পেটের নিচে ব্ল্যাক ম্যাজিকের ড্রয়িং দেখতে পায়। ইউজিন বলে হিটলার ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করত, তাই হয়তো নাজিরা এই বাড়ির সদস্যদের উপর ব্ল্যাক ম্যাজিকের এক্সপেরিমেন্ট করেছে। এরপর যখন তারা ওখানে রাখা একটা কাঠের আলমারিকে সরাচ্ছিল, তখন ওই আলমারিটা
মেঝেতে আঁকা ব্ল্যাক ম্যাজিকের ড্রয়িংকে স্পর্শ করতেই আলমারির পাল্লাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর এতে ইউজিনের একটা হাত আলমারির মধ্যে আটকা পড়ে, যার কারণে তার সব আঙুলগুলো বেঁকে যায়। অপরদিকে ট্যাপার্ড সেই আলমারির আয়নার কাঁচের মধ্যে একটা মেয়ের ঝুলন্ত লাশকে দেখতে পায়, কিন্তু পুনরায় সেদিকে ফিরে তাকাতেই সে ওটা আর দেখতে পায় না। এরপর ক্রিস, ইউজিন ও কার্ক রেডিওতে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। তারা পুনরায় সেই মোর্স কোডের শব্দ শুনতে পায়। ইউজিন সেই মোর্স কোডটাকে ডিকোড করে ডায়েরিতে লেখে, ইফ ইউ লিভ। তখনই সকলকে চমকে দিয়ে কোনো অদৃশ্য শক্তি ইউজিনের হাতকে নিয়ন্ত্রণে করে নেয়, আর ডায়েরির পেজে নিজে নিজে লেখা হয়ে যায়, ইফ ইউ লিভ ইউ উইল ডাই। এর মানে হলো, যদি তুমি এখান থেকে যাও তাহলে মারা পড়বে। ঠিক তখন রেডিওর মধ্যে থেকেও এই একই কথা শোনা যায়। এরপর সকলে এই ব্যাপারে ভীষণ ভয় পেয়ে যায়। ইউজিন বলে, এই প্রাসাদ হন্টেড, কিন্তু ক্রিস তখনও এই ব্যাপারটাকে বুঝতে পারছিল না। এরপর তারা রাতে নাজি সৈনিকদের সাথে যুদ্ধ করতে ঘরের জিনিসপত্রকে এদিক ওদিকে সরিয়ে দিতে লাগে, অনেকটা অ্যাবান্ডেন্ড প্লেসের মতন। রাত হলেই ট্যাপার্ড উপরের ফ্লোরে চলে যায় ও বাকি চারজন প্রাসাদের মুখ্য দরজার সামনে লুকিয়ে যায়। নাজি সৈনিকরা রাতে সেখানে পৌঁছালে ট্যাপার্ড একটা শব্দ করে বাকি সদস্যদের সতর্ক করে দেয়। এরপর নাজি সৈনিকরা দ্রুত তাদের ট্রাক থেকে নেমে আসে আক্রমণ করার জন্য, কিন্তু প্রাসাদের সকল দরজা জানালা বন্ধ আছে দেখে তারা মনে করে এখানে হয়তো কেউ নেই, তাই তারা ফিরে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তেই প্রাসাদের ভিতর থেকে কোনো অলৌকিক শক্তি অদ্ভুত শব্দ করতে শুরু করে। সেই কারণে নাজি সৈনিকরা আবার ফিরে এসে প্রাসাদের জানালার কাঁচ ভেঙে ভিতরে বোম ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে তার উপর বুচি ঝাঁপিয়ে পড়ে, ক্রিসের কথা অনুযায়ী একজন হিরোর মতন। বোম ব্লাস্টের কারণে বুচি আহত হয়। এরপর সকল নাজি সৈনিকরা প্রাসাদের মধ্যে প্রবেশ করতে শুরু করে। ক্রিস গুলিবর্ষণ করে অনেক নাজি সৈনিকদের হত্যা করে। অপরদিকে কার্ক যখন বাথরুমে লুকিয়েছিল তখন সে সেখানে কিছু ছোট বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায়। এরপর সে যখন বন্দুক তাক করে এক নাজি সৈনিককে মারার জন্য বেরিয়ে আসে তখন সে দেখে সেই নাজি সৈনিককে অদৃশ্য কোনো শক্তি বাথটবের জলে চুবিয়ে মেরে ফেলছে। ট্যাপার্ডের চোখের সামনে এক নাজি সৈনিককে কেউ যেন ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়। ইউজিন যখন স্টাডি রুমে লুকিয়েছিল তখন ওখানে এক নাজি সৈনিক আসে। সেই দেখে ইউজিন নিজের বন্দুকে গুলি লোড করে যেই চালাতে যায় তখন সে দেখতে পায় ওটা কোনো নাজি সৈনিক ছিল না, বরং ওটা কোনো প্রেত ছিল। প্রেতকে দেখা মাত্রই সেখানে আগুন লেগে যায়। অপরদিকে এক নাজি সৈনিক ক্রিসের বডিকে মেঝেতে পড়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। ক্রিসের কাছে যেতেই ক্রিস তাকে গুলি করে হত্যা করে। ভোর হলে দেখা যায় বুচি পুরোপুরি আহত হয়েছিল। এরপর ইউজিন সেই খুঁজে পাওয়া ডায়েরি পড়ে জানায় তাদের সাথে যেসব ঘটনা ঘটছে সেগুলো কাকতালীয় ব্যাপার নয়। এই সব কিছু পূর্বেও নাজি সৈনিকরা এই পরিবারের হেলউইকের সঙ্গে করেছিল, কারণ তারা এই বাড়িতে বেশ কিছু জিউসদের লুকিয়ে রেখেছিল। মিস্টার হেলউইককে নাজি সৈনিকরা আগুনে পুড়িয়ে মেরেছিল, উনার ছেলেকে বাথটবে ডুবিয়ে হত্যা করে, উনার মেয়েকে ফাঁসি দিয়ে মেরে ফেলে, আর মিসেস হেলউইককে ডাইনিং রুমের কাছে। ওরাই এখন ঘোস্ট হয়ে প্রতিশোধ নিচ্ছে। এরপর তারা অসুস্থ বুচিকে বাঁচিয়ে রাখতে ও তার কষ্ট কম করতে মরফিন দিতে লাগে। অপরদিকে তখন ট্যাপার্ড প্রাসাদের বাইরে মৃত নাজি সৈনিকদের বডিগুলোকে উলঙ্গ করে তাদেরই গাড়িতে স্তূপাকারভাবে সাজিয়ে রাখছিল, আর ট্যাপার্ডকে দেখে মনে হচ্ছিল সে প্রজেস্ট হয়ে গেছে। সেই রাতেই ট্যাপার্ড ইউজিনের কাছে এসে বলে কিভাবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিল। সে একটা স্বপ্ন দেখেছিল যেখানে বেশ কিছু বাচ্চা খেলছিল, তাদের মধ্যে একটা বাচ্চা যুদ্ধের কারণে মারা যায়, আর সে তাদের জন্য কিছুই করতে পারে না। অন্যদিকে তখন ক্রিস বাথরুমে গিয়ে বাথটবের জলের দিকে তাকিয়ে সেখানকার আত্মাদের সাথে কথা বলতে গিয়ে বলে সে সত্যটা জানতে চায়, এর জন্য তারা যেন তাকে সাহায্য করে। ঠিক তখন একটা বাচ্চার আত্মাকে দেখা যায় যে ক্রিসকে বাথটবের জলের মধ্যে ডুবিয়ে দেয়, এটা বোঝানোর জন্য যে তাদের সাথে কি হয়েছিল। তখনই সে ঘুম থেকে জেগে ওঠে আর বুঝতে পারে এটা একটা স্বপ্ন। পরদিন ক্রিস বেসমেন্টে একটা ফাঁকা ডায়েরি খুঁজে পায়, যেটা দেখে সে চমকে যায়, কারণ ওই ডায়েরি পড়েই এতদিন ইউজিন তাদেরকে নানান ঘটনার কথা শুনিয়েছিল। অপরদিকে বুচির জ্ঞান ফিরে আসতেই সে চিৎকার করে বলতে থাকে এসব রিয়েল নয়, এসব রিয়েল নয়। আর সে ক্রিসের জামা টেনে ধরে বলে মনে করো। এতটা বলতেই সে মারা যায়। এরপর রাত হলে বাকি তিনজন ক্রিসকে বলে এখানে এই পোস্টে থাকার কোনো উদ্দেশ্য নেই, তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ভূতেদের হাতে মরার চেয়ে তাদের কোর্ট মার্শাল হয়ে যাওয়া শ্রেয়। তখন ক্রিস বলে যদি আমরা এই পরিবারের মৃত সদস্যদের বডি খুঁজে সঠিক খ্রিস্টান নিয়ম মেনে
সৎকার করি তাহলে হয়তো এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। এই কথাই ইউজিন বলে উনাদের মৃতদেহ কোথায় আছে তা আমরা জানি না এবং এই ব্যাপারে কোনো তথ্য ডায়েরিতেও লেখা নেই। তখন ক্রিস ডায়েরিটা পড়তে চায়, কিন্তু ইউজিন ডায়েরিটা পড়তে না দিয়ে বলে এখন আমাদেরকে এখান থেকে বাইরে যাওয়া উচিত। তারপর তারা ব্রুচির মৃতদেহকে কবরস্থ করে বেরিয়ে পড়ে। রাস্তায় এগোতে গিয়ে তারা আবার সেই যুদ্ধে বেঁচে যাওয়া বেশ কিছু সাধারণ মানুষকে এগিয়ে যেতে দেখে, যেমনটা তারা পূর্বেও দেখেছিল। সেই দেখে তারা অবাক হয়ে যায়, এই দৃশ্য তারা পূর্বেও দেখেছে। এরপর তারা একটা ভাঙা অ্যাম্বুলেন্স, সেই নাজি সৈনিকদের মৃতদেহ, একটা সাদা বাড়ি ইত্যাদি বারবার দেখতে লাগে। এইভাবে কয়েকদিন তারা না খেয়ে দিয়ে হেঁটে চলে, না তাদের খিদে পায় না তাদের জল তেষ্টা পায়। আসলে তারা একটা সময়ের কালচক্রে আটকা পড়েছিল, একটা নির্দিষ্ট জায়গার বাইরে কখনো বেরোতে পারছিল না। একটা সময় রাত হলে তারা সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নেয় যেখান থেকে তারা অভিযান শুরু করেছিল। রাতে ট্যাপার্ড স্বপ্ন দেখে কেউ তাকে ফাঁসিতে ঝোলাচ্ছে। তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে যেখানে সে শুয়ে আছে ঠিক তার পাশে কালো অক্ষরে লেখা হয়েছে ভ্যাট্রুলেক। ভয় পেয়ে সে সেই লেখা মুছে দেয় আর বাকি সকলে পুনরায় সেই প্রাসাদের সামনে এসে পড়ে। এরপর ক্রিস সিদ্ধান্ত নেয় সেই ঘোষদের সাথে সে কথা বলবে। সেই সূত্রে সে ঘরের মেঝেতে আটা ছিটিয়ে দিতে লাগে। এরপর রাত হলে যখন ঘোষদের আগমন হয় তখন সেই ছিটিয়ে রাখা আটায় পায়ের ছাপ লক্ষ্য করা যায়। এর দ্বারা তারা বুঝে যায় ঘোস্ট ক্রিসের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় ক্রিস চোখের সামনে এক ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পায় যে চিৎকার করে তাকে টেনে নিয়ে যায়। ঘোস্টকে শুধু ক্রিসই দেখতে পায়। সে চিৎকার করে বলে তোমরা একে গুলি করে মারো, কিন্তু বাকি তিনজন শুধু দেখতে পায় ক্রিস বাতাসে ভর করে এগিয়ে চলেছে। সেই ভয়ঙ্কর মূর্তিটা ক্রিসকে টেনে নিয়ে যায় প্রাসাদ লাগোয়া একটা ছোট্ট ঘরে। কার্ক ও ইউজিনও তার পিছু নিয়ে পৌঁছে যায় সেই রুমের মধ্যে, আর সঙ্গে সঙ্গে তারা কিছু দৃশ্য ও কিছু শব্দ শুনতে পায়। অপরদিকে ট্যাপার্ড প্রাসাদের মধ্যেই প্রজেস্ট হয়ে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক ড্রয়িংয়ের মধ্যে বসে পড়ে। অন্যদিকে তখন সেই ছোট্ট ঘরের মধ্যে বাকিরা হেলউইকের পরিবারের সদস্যদের মৃতদেহ খুঁজে পায়। তৎক্ষণাৎ তারা সেই মৃতদেহগুলোকে খ্রিস্টান নিয়ম মেনে কবরস্থ করতে লাগে। ঠিক সেই সময় ইউজিন হেলউইকের মৃতদেহ থেকে ডায়েরির শেষ পাতাটা খুঁজে পায়, যেখানে লেখা ছিল হেলউইক ফ্রেঞ্চ নয় বরং সে আফগানস ছিল। ওনার মৃত্যুর সময় প্রাসাদে আরও অনেক মানুষ ছিল যারা ওনাদের সাহায্য করেনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। মুভির কাহিনীতে বলা হয়েছে ভ্যাট্রুলেক একটা মুসলিম অভিশাপ, আর এই অভিশাপটি ছিল কেউ যদি খারাপ জিনিসকে বাড়তে দেয় তাহলে ওই খারাপ জিনিসটি তার পিছনেই পড়বে। এরপর তারা আবার প্রাসাদের ভিতরে চলে যায় আর নতুন কিছু সন্ধান করতে থাকে। এমন সময় ইউজিন ডায়েরির পাতার লেখায় কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে দেখে ডায়েরিতে লেখা হয়েছে সেই মৃতদেহগুলোকে মুসলিম নিয়মে সৎকার না করলে তাদের শক্তি আরও বেড়ে যাবে। ঠিক তখন সেখানকার আলোগুলো জ্বলানেবা করতে শুরু করে, কারণ ট্যাপার্ড তখন প্রজেস্ট হয়ে সেই ব্ল্যাক ম্যাজিক ড্রয়িংয়ের মধ্যে বসে ঘোস্টদের আহ্বান করে চলেছিল। এমন সময় হঠাৎ করে প্রাসাদের সকল ঘোস্টরা একসাথে আক্রমণ করে দেয় কার্ক, ইউজিন ও ক্রিসের উপরে। তারা নিজেদেরকে বাঁচাতে গুলি ছুটতে লাগে ঘোস্টদের উদ্দেশ্যে, কিন্তু তাতে কোনো ফল হয় না। তখন মৃত বুচির আত্মা সেখানে এসে বলে এই সব কিছু রিয়েল নয়। এরপর মিসেস হেলউইনের ঘোস্ট ক্রিসকে টেনে নিয়ে যায় একটা আয়নার সামনে আর তাকে কিছু মনে করতে বলে। তারপরে আমরা দেখি ক্রিস চোখ খোলে একটা আধুনিক চিকিৎসালয়ের ভেন্টিলেটরের মধ্যে, যেখানে তার চিকিৎসা করছেন ডক্টর অ্যাঙ্গেল। তিনি বলেন তুমি ও তোমার সঙ্গীরা আফগানিস্তানের যুদ্ধে আহত হয়েছিলে। ক্রিসের পা ছিল না কারণ তার অপারেশন হয়েছিল। তার সঙ্গীরাও ভীষণভাবে আহত হয়েছিল। এরপর ক্রিসের সবকিছু মনে পড়ে যায়। তাদের টিম আফগানিস্তানের এক মুসলিম ডাক্তারের পরিবারকে বাঁচাতে গিয়েছিল মিস্টার পল নামে তাদের লিডারের কথায়, যিনি আমেরিকান গুপ্তচর ছিল। সেখানে ট্যাপার্ড দুটো বাচ্চাকে খেলতে দেখে একটা কাঠবিড়ালির খেলনা দিয়েছিল। এরপর তাদের টিম যখন ঘরের ভিতর যায় তখন সেখানে গাড়ি ভর্তি অসংখ্য উগ্রপন্থী চলে আসে। তারা জানতে পেরেছিল সেই ডাক্তারের পরিবার গুপ্তচরদের সাথে মিলিত আছে। উগ্রপন্থীদের আসতে দেখে ক্রিস ও তাদের সঙ্গীরা সেই ঘরের মধ্যে একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। তখন উগ্রপন্থীরা সেই পরিবারের সকল সদস্যকে আগুনে পুড়িয়ে, জলে ডুবিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। ক্রিস ও তাদের সঙ্গীরা সেই গোপন ঘরে লুকিয়ে শুধু দেখতে থাকে। তারা বাঁচানোর চেষ্টা করলেও তাদের লিডারের নির্দেশ না পাওয়ায় কিছুই করতে পারে না। এরপর সবাই চলে গেলে তারা যখন সেই ঘর থেকে বেরোতে যায় তখন ক্রিস দেখে সেই মুসলিম ডাক্তারের স্ত্রী হাতে একটা বোম নিয়ে তাদেরই দিকে ছুটে আসছে।
সেই দেখে বুচি ঝাঁপিয়ে পড়ে বোমটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বোম ব্লাস্ট হয়ে যায় আর সকলে সেখানে আহত হয়ে পড়ে। মৃত্যুর আগে সেই ডাক্তারের স্ত্রী তাদেরকে ভ্যাট্রুলেক অভিশাপ দেয়। অপরদিকে ক্রিস কিছুই বুঝতে পারে না সেখানে হচ্ছেটা কি। সে বলে তারা তো ওয়ার্ল্ড ওয়ার 2-তে ছিল। সেই কথায় ডক্টর অ্যাঙ্গেল বলে মস্তিষ্ক একটা বড়ই জটিল জিনিস। যুদ্ধের কারণে বেশিরভাগ রোগীর মস্তিষ্ক গভীর মানসিক আঘাতে স্বাভাবিক কাজ করা বন্ধ করে দেয়। তাই সে এই কম্পিউটার সিমুলেশন তৈরি করেছে, যেখানে সে খারাপ চিন্তাধারাকে বদলে ভালো চিন্তাধারাকে স্টোর করতে পারে। এই কথায় ক্রিস বলে তাদের সিমুলেশন হন্টেড, কারণ সেই মহিলার অভিশাপ তাদের মাথায় এখনো আছে, যে অবিরত তাদের মস্তিষ্ককে হন্ট করছে। যে কোনো মুহূর্তেই তারা বাস্তবে পদার্পণ করতে পারে। ঠিক তখন সেখানকার স্ক্রিনে সেই আফগান পরিবারের ছবি ফুটে ওঠে আর সেখানকার সমস্ত মেশিনারি সিস্টেম নষ্ট হতে শুরু করে। ক্রিস তখন ডক্টর অ্যাঙ্গেলকে বলে তাদেরকে যেন পুনরায় সেই সিমুলেশনে পাঠিয়ে দেওয়া হয়, না হলে সেই অভিশাপ তাদের এই সিস্টেমকে নষ্ট করে দেবে। এরপর একজন নার্স তাদেরকে ওই সিমুলেশনে ফিরে যেতে সাহায্য করে। তখন এই সিমুলেশন পুনরায় আবার চালু হয়ে যায়, যেখানে ক্রিস ও তাদের সঙ্গীরা জঙ্গলের মধ্যে শুয়েছিল। ঠিক কাহিনীর প্রথম দৃশ্য, যেখানে একটা গাছের পিছনে আধো অন্ধকারে দাঁড়িয়ে একটি অচেনা মানুষ সিগারেট ধরাচ্ছিল। ক্রিস তাকে দেখে চিৎকার করে বলে ওঠে, তুমি কি চাও? এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।